প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এতদিন, সেই খতিয়ান বা লেজারের শেষ পর্ব। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করছি তোমরা সবাই এই পার্টটি মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, যেটা বলছিলাম, আমাদের আজকের পাঠ হচ্ছে সপ্তম অধ্যায় খতিয়ান, যেটা আমরা এতদিন করে আসছিলাম। আজকে সেটার সম্পূর্ণ করব। সম্পূর্ণ খতিয়ান নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে চলো আমরা গতবারের যে বাড়ি কাজটা ছিল সে বাড়ি কাজটা একটু পর্যালোচনা করি, ঠিক আছে? আশা করছি তোমরা করেছো। তারপর যারা করনি তারা এখান থেকেও তুলে নিতে পারো, অথবা যারা করেছো ইন অ্যাডভান্স থ্যাংক ইউ ভেরি মাচ। আর যেটা বলছি সেটা হচ্ছে, তোমরা ঠিক বাড়ির কাজগুলো যদি ঠিকঠাক মতো করে দাও, তাহলে তোমাদের পড়াটাও হয়ে যায়, তোমাদের কাজটাও হয়ে যায়, এবং সাথে সাথে আমার কাজটাও হয়ে যায় কিন্তু, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখলে ভালো হবে, তোমাদের বাড়ির কাজগুলো যাতে আমি ঠিক মতো পেয়ে থাকি। তোমাদের গতবার বাড়ির কাজটা ছিল যে জনাব শাহজাহান ঢাকার কারণ বাজারে একজন পাইকারি ব্যবসায়ী, তার প্রতিষ্ঠান 2019 সালের নভেম্বর মাসে কতিপয় লেনদেন নির্মূল। নম্বর 5, জনি টাটাসের নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা করে 500 পাউন্ড চা ক্রয়, কারবারের বাট্টা 5%। চালান নম্বর 533, শর্ত 3-15 নেট 30। এটা তথ্য বুঝো। শর্ত 3-15 মানে হচ্ছে 15 দিনের মধ্যে যদি টাকা শোধ করা হয় তাহলে 3% নগদ বাট্টা পেয়ে যাবে, আর যদি শোধ না করো তাহলে 30 দিনের মধ্যে শোধ করতে হবে, ঠিক আছে? আর নম্বর 12 তারিখ হচ্ছে জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার 120 টাকা করে 300 লিটার সয়াবিন তেল ক্রয়, কারবারের বাট্টা 4%। চালান নম্বর 534। নম্বর 20 তারিখ হচ্ছে রত্না ট্যারাসের নিকট হতে প্রতি প্যাকেট 350 টাকা করে 50 প্যাকেট গুঁড়ো দুধ ক্রয়, কারবারের বাট্টা 2%, এবং চালান নম্বর 535। এবং এই তথ্যগুলোর উপর ভিত্তি করে তোমাকে ক্রয় জাবেদা, সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান প্রস্তুত করতে হবে, ঠিক আছে? তো আমরা তাহলে যাই। প্রথমে হচ্ছে ক্রয় জাবেদা নির্ণয় করা। ক্রয় জাবেদা নির্ণয় আমরা দেখি সরাসরি ছকটায় দেখে ফেলছি যে তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, যেটা ক্রয় হিসাবের বেস ফর্ম, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার জনি ট্রেডার্স 2019 সালের নম্বর 5 জনি ট্রেডার্স, নম্বর 12 হচ্ছে জাফর ব্রাদার্স, এবং নম্বর 20 হচ্ছে রত্না ট্রেডার্স। শর্ত জনি ট্রেডার্সের মধ্যে শুধু আছে, জাফর ব্রাদার্স এবং রত্না ট্রেডার্সের মধ্যে নেই। চালান নম্বর আছে তিনটারই, সূত্রের মধ্যে টিকমার্ক দিয়ে রাখবে। আর ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এখানে আমরা টাকাগুলো বসাবো। জনি ট্রেডার্সের টাকা, জাফর ব্রাদার্সের টাকা এবং রত্না ট্রেডার্সের টাকা, টোটাল টাকা যোগ করে যেটা হয় সেটা, ঠিক আছে? তো আমরা দেখি টাকাগুলো কোত্থেকে আসছে, কীভাবে আসছে। 95,000 টাকাটা কীভাবে আসলো? প্রশ্নটা হচ্ছে আসলে এটা যে নম্বর 5, জনি ট্রেডার্সের নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা করে 500 পাউন্ড চা ক্রয়, তাহলে 200 টাকা করে 500 পাউন্ড চা ক্রয়, কারবারের বাট্টা ছিল 5%। চালান 533, শর্ত এগুলো তো দেওয়া আছে। আমরা এটা দেখবো যে প্রতি পাউন্ড 200 টাকা করে 500 পাউন্ড চা কত টাকা আসে, এবং 5% কারবারের বাট্টা বাদ দিলে কত হয়। তো আমরা দেখি জনি ট্রেডার্স যে 200 পাউন্ড 500 টাকা করে, বাবার দেখি 200 পাউন্ড প্রতি পাউন্ড 200 টাকা করে 500 পাউন্ড চা এবং 5% বাট্টা, প্রতি পাউন্ড 200 টাকা করে 500 পাউন্ড, টোটাল যে টাকা আসে 1 লক্ষ টাকা। তার মধ্যে থেকে 5% অর্থাৎ 5,000 টাকা বাদ দিয়ে যে টাকাটা সেটা হচ্ছে 95,000 টাকা, ঠিক আছে? এই যে 95,000 টাকা। এরপর হচ্ছে জাফর ব্রাদার্স। জাফর ব্রাদার্স হচ্ছে তোমার 34,560 টাকা। কীভাবে হয় সেটা? জাফর ব্রাদার্স হচ্ছে প্রতি লিটার 120 টাকা করে 300 লিটার সয়াবিন তেল, এবং কারবার বাট্টা হচ্ছে 4%। চালান নম্বর 534। প্রতি লিটার 120 টাকা করে 300 লিটার সয়াবিন তেলের দাম কত টাকা হয় সেটা একটু আমরা দেখি। 120 টাকা করে 300 লিটার দাম হচ্ছে 3 বার 36,000 টাকা। তার মধ্যে 36,000-এর 4%, 4% যেটা হয় 36,000-এর 4% কত হবে? 36, 4, 4, 6, 24, 3, 4, 12, 13, 14, 1440 টাকা। তো 1440 টাকা যদি আমরা বাদ দেই, তাহলে 36,000 টাকা 1440 টাকা বাদ দিলে হয় 34,560 টাকা, অর্থাৎ বাট্টার টাকাটা বাদ, 34,560 টাকা। এরপর হচ্ছে রত্না ট্রেডার্স। রত্না ট্রেডার্স হচ্ছে 350 টাকা করে, একটু দেখি। রত্না ট্রেডার্স হচ্ছে 350 টাকা প্যাকেট, প্রতি প্যাকেট 350 টাকা করে 50 প্যাকেট গুঁড়ো দুধ, এবং কারবার বাট্টা ছিল সেখানে 2%, সেটা বাদ দিলে সে টাকাটা হয় 350 টাকা করে 50 প্যাকেট, এবং এটা এখানে দাম আসে প্রায় কত? 17,000, 5 × 5 = 25, 3 × 5 = 15, 16, 17, অর্থাৎ 17,500 টাকা।
এবং সেই 17,500 টাকার 2% হচ্ছে কত? 17,500 টাকা 2% হচ্ছে 350 টাকা। তাহলে 17,500 টাকা 2% বাদ দিলে থাকে 17,150 টাকা। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি খতে কি বলা হয়েছে? সাধারণ খতিয়ান তৈরি করো। সাধারণ খতিয়ান তৈরি করো, সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে স্লাইডে আমরা 5 যাচ্ছি। সাধারণ খতিয়ান হচ্ছে এখানে মূলত এই দুটো খতিয়ান হচ্ছে সাধারণ খতিয়ান, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাবে দুটো হচ্ছে সাধারণ খতিয়ান। আর এইগুলো হচ্ছে সহকারী খতিয়ান, জনি ট্রেডার্স, জাফর ব্রাদার্স, রত্না ট্রেডার্স, এগুলো হচ্ছে সহকারী খতিয়ান। আমরা এই সাধারণ খতিয়ান অর্থাৎ ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব এই দুটো হিসাব আমরা করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি ক্রয় হিসাব। প্রথমে যাচ্ছি ক্রয় হিসাব হচ্ছে তারিখ, বিবরণ, যাবতীয় পৃষ্ঠা। এটা হচ্ছে আমরা চলমান জের হিসেবে আমরা করছি, চলমান জের খতিয়ানে করেছি। ঠিক আছে, তোমরা টিচকেও করতে পারো যদি সেটা উল্লেখ না থাকে তো। আর যদি উল্লেখ থাকে যে চলমান জেরেই করতে হবে, তাহলে চলমান জেরেই করতে হবে। আমি এটা আগেও বলেছিলাম, এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ করিনি, সেক্ষেত্রে তোমরা আমি চলমান জেরে করেছি। যদি বলতাম যে টিচকে করো, তাহলে টিচকেই করতে হবে। উত্তর একই বের হবে, কোনো সমস্যা নেই। মানে সেখানে ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি, বিডি দিয়ে আসবে আর কি। যাই হোক, তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে ক্রয় হিসেবে কি আছে? ক্রয় হিসেবে আছে ডেবিট পাশে এবং পাওনাদার হচ্ছে ক্রেডিট। তাহলে ক্রয় হিসেবে ডেবিট পাশে, তাহলে ডেবিট পাশে টাকাটা যাবে এবং টাকা হবে কিন্তু এই মূল টাকাটা, টোটাল টাকাটাই হচ্ছে ক্রয় হিসেবে এবং পাওনাদার হিসেবের জন্য বরাদ্দ। ঠিক আছে, যাই হোক, এই টাকাটা, মূল টাকাটা হচ্ছে ক্রয় হিসেবে এবং পাওনাদার হিসেবের জন্য বরাদ্দ। এবং সেক্ষেত্রে ক্রয় হিসেবের জন্য বসবে এই টাকাটা, পাওনাদার হিসেবের জন্য বসবে এই টাকাটা। কিন্তু ক্রয় হিসেবে আছে কোন পাশে? ডেবিট পাশে, সুতরাং ডেবিট পাশে বসবে ক্রয় হিসেবে। আর পাওনাদার হিসেবে আছে ক্রেডিট পাশে, সুতরাং ক্রেডিট পাশে বসবে টাকাটা। এবং ব্যালেন্সে বেরোবে ক্রেডিট, এটারও ব্যালেন্স বেরোবে ডেবিট। এবং যেহেতু এটা ডেবিট পাশে বসাবা, হিসাবে নাম হবে এটা। আর এটা যেহেতু ক্রেডিট পাশে বসাবা, পাওনাদার হিসেবে যখন তুমি ক্রেডিট পাশে টাকাটা বসাবা, হিসাবে নাম হবে ক্রয় হিসাব। তাহলে আমরা একটু দেখি, এই যে ডেবিট পাশে বসালাম ক্রয় হিসাবটা, ডেবিট পাশে পাওনাদার হিসাব দিয়ে ডেবিট পাশে বসালাম, আর পাওনাদার হিসেবে ক্রয় হিসাব দিয়ে ক্রেডিট পাশে বসালাম। ঠিক আছে, এবং ব্যালেন্সটাও ক্রেডিট দিকে বের হলো। ওকে, বুঝতে পারছো ব্যাপারটা? এই যে ডেবিট পাশে বসালাম ক্রয় হিসেবের এবং পাওনাদার ক্রেডিট। ঠিক আছে, তো ডেবিট পাশে টাকাটা বসবে, হিসেবের নাম হচ্ছে পাওনাদার হিসাব। আর এদিকে ক্রেডিট পাশে টাকাটা বসবে, হিসেবের নাম হবে ক্রয় হিসাব। বুঝতে পারছো? এই যে পাওনাদার হিসাব, ক্রয় হিসাব, ক্রয় হিসাবে পাওনাদার হিসাব, পাওনাদার হিসাবে ক্রয় হিসাব। ওকে, এই দুটো হচ্ছে সাধারণ খতিয়ান। তাহলে আমরা এখন যাচ্ছি আমরা গতে কি বলেছে? সহকারী খতিয়ান তৈরি করো। সহকারী খতিয়ান তৈরি করো। সহকারী খতিয়ানের মধ্যে 3টা খতিয়ান আমরা জানি, সেটা হচ্ছে কি? জনি ট্রেডার্স, জাফর ব্রাদার্স এবং রত্না ট্রেডার্স। তাহলে জনি ট্রেডার্স, জাফর ব্রাদার্স এবং রত্না ট্রেডার্স, এই 3টা হচ্ছে সহকারী খতিয়ান। এবং এই সহকারী খতিয়ানগুলো কিসে বদলত হচ্ছে? পাওনাদার। এখানে এরা সবাই হচ্ছে আমাদের পাওনাদার। এখানে ক্রেডিট পাশে না, তাহলে ওদের টাকাগুলো আমরা কোন পাশে বসাবো? ক্রেডিট পাশে বসাবো। এবং ডেবিট পাশে বিবরণে আমরা কি বসাবো? বিবরণে বসাবো কি? এই ক্রয় হিসাব, তার এগেনস্টে যেটা আছে সেটা। অর্থাৎ পাওনাদার হিসাবের জায়গায় এখন আমরা প্রত্যেকটা পাওনাদারকে চিন্তা করব, আর এদের এগেনস্টে যে হিসাবটা আছে ক্রয় হিসাব, এই ক্রয় হিসাবটা আমরা প্রত্যেকটাতে বসাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি জনি ট্রেডার্স 2019 নম্বর 5, এর যে তারিখটা দেওয়া আছে কিন্তু সে তারিখটা। ও আচ্ছা, তার আগে একটা কথা বলি। তার আগে হচ্ছে তোমাদের এই বিষয়টা একটু জানতে হবে। এখানে কিন্তু সাধারণ খতিয়ানে কিন্তু আমরা যেটা দিয়েছি সেটা কিন্তু 2019 নভেম্বর 30। হ্যাঁ, 2019 নভেম্বর 30 কেন দিয়েছি? এই ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাবটা কিন্তু যে মাসের অঙ্ক, সে মাসের শেষ তারিখের একটা টোটাল খতিয়ানটা, শেষ তারিখের লেজারটা আমরা জানবো যে এটার ব্যালেন্সটা কত আছে। হ্যাঁ, এখন আমাদের ক্রয়ের ব্যালেন্স আছে কত টাকা? 1,46,710 টাকা আমরা ক্রয় করেছি, এবং পাওনাদারের ব্যালেন্স হচ্ছে আমাদের 1,46,710 টাকা। অর্থাৎ আমাদের পাওনাদার হচ্ছে 1,46,710 টাকা এবং আমাদের ক্রয়ের টোটাল হচ্ছে 1,46,710 টাকা। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এবার আমরা যাচ্ছি 7 নম্বরে, যেটা আমরা করছিলাম। জনি ট্রেডার্স হচ্ছে এখানে কত টাকা? ভালো করে খেয়াল করো। জনি ট্রেডার্স হচ্ছে আমরা যেটা করেছিলাম, জনি ট্রেডার্স হচ্ছে কত টাকা? 95,000 টাকা যেটা বের হয়েছে, 95,000 টাকা যেটা বের হয়েছিল সেটা হচ্ছে জনি ট্রেডার্সের। এবং জাফর ব্রাদার্স হচ্ছে 34,560 টাকা, রত্না ট্রেডার্স হচ্ছে 17,150 টাকা। আমি সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনি ট্রেডার্স হচ্ছে ক্রয় হিসাব 95,000 টাকা। দেখো ভালো করে, জনি ট্রেডার্স ছিল পাওনাদার এবং পাওনাদার ছিল ক্রেডিট পাশে, সুতরাং টাকাটা ক্রেডিট পাশে বসেছে। ওকে, আর তার এগেনস্টে যে সেটা আছে সেটা হচ্ছে ডেবিট পাশে, আইটেমটা হচ্ছে ক্রয় হিসাব এবং সেটা আমরা বসালাম ক্রেডিট পাশে, এবং ব্যালেন্সটা তো রইল কি? ক্রেডিট। পাওনাদারের সবসময় ব্যালেন্স ক্রেডিট হচ্ছে। আবার নেক্সট পাওনাদার হচ্ছে জাফর ব্রাদার্সের টাকা কত? 34,560 টাকা। জাফর ব্রাদার্সের টাকা কত? 34,560 টাকা। এটা আমরা বসালাম
কত টাকা? 34,560 টাকা জাফর ব্রাদার্স, এবং তারিখ হচ্ছে 12 তারিখ। আর রত্না টেরাস হচ্ছে কত টাকা? রত্না টেরাস হচ্ছে 17,150 টাকা। আমরা একটু দেখে নিই ঠিক আছে কিনা। 17,150 টাকা, এই যে রত্না টেরাস 17,150 টাকা হচ্ছে তোমার ব্যালেন্স। এবং 20 তারিখের নভেম্বর 20 তারিখের হচ্ছে তোমার লেনদেনটা বসালাম। এই হচ্ছে মোটামুটি আমাদের সহকারী খতিয়ান। এবং আর আগে আমরা যেটা করেছি 6-এ, সেটা হচ্ছে সাধারণ খতিয়ান এবং এই সহকারী খতিয়ান, এই দুটো করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি তোমাদের গতবারের বাড়ির কাজটা, তাই তো? আচ্ছা, এবার আজকের আমি আলোচনা করব বলেছিলাম তোমাদের খতিয়ান সম্পূর্ণ আলোচনা করব বলেছিলাম। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ আলোচনা এই জন্যই বলছি, আজকে আমাদের খতিয়ানের কিন্তু শেষ পর্ব। আমরা আগামী ক্লাসে আমরা 8টা চ্যাপ্টার ধরবো, এরপরে চ্যাপ্টারটা ধরবো, আমি জানাচ্ছি কিছুক্ষণ পরে জানাচ্ছি না। আজকে আমরা টিছক ও চলমান যাচ্ছক প্রক্রিয়া খতিয়ান তৈরির হিসাব তৈরির যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। সেজন্য একটা অঙ্ক আমি নিচ্ছি। সেটা হচ্ছে 2020 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়। জানুয়ারির 1 নগদ 50,000 টাকা মূলধন হিসেবে আনয়ন করে ব্যবসা শুরু। জানুয়ারি 2 পণ্য ক্রয় করা হলো বা পণ্য নগদে ক্রয় করা হলো বা পণ্য ক্রয় বা ক্রয়ের নিকট হতে নগদে পণ্য ক্রয়, এগুলো সবগুলো একই কথা। 5,000 টাকা নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে বা ক্রয় ফেরত হলে বা বহি ফেরত হলে 500 টাকা। অর্থাৎ এখানে পণ্য ফেরত দেওয়া হলো, ক্রয় ফেরত, বহি ফেরত সবগুলো কিন্তু একই কথাই। ঠিক আছে, এরপর আসলে তোমার চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো 2,000 টাকা। ধারে পণ্য ক্রয় বা বাকিতে পণ্য ক্রয় বা ক্রয়ের নিকট হতে পণ্য ক্রয় বললে সবগুলো একই কথা। কিন্তু ধারে পণ্য ক্রয় 5,000 টাকা বললে যেটা হবে, বাকিতে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা বলে যেটা হবে, ক্রয়ের নিকট হতে পণ্য ক্রয় বললেও একই কথাই হবে। তবে সেখানে ধারে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হয়, আর ক্রয়ের ক্ষেত্রে যদি বলে তাহলে ক্রয়ের নামটাই সেখানে হয়ে যাবে, পাওনাদার লিখে ব্র্যাকেটে ক লিখতে হয়। ঠিক আছে, অর্থাৎ নামটা লিখতে হয়। আর নগদে মনেহারি ক্রয় করা হলো 5,000 টাকা, ক্রয়ের নিকট হতে পণ্য ক্রয় করে 50% নগদে এবং 50% চেকে প্রদান 10,000 টাকা। ঠিক আছে, এই ধরনের লেনদেনগুলো আমি দিয়েছিলাম তোমাদের জাবেদা করার সময়। উপরোক্ত লেনদেনগুলো হতে নগদান হিসাবের খতিয়ান বহি তৈরি করো। শুধু একটা খতিয়ান আমি তৈরি করতে বলছি, সেটা হচ্ছে নগদান হিসাব। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে লেনদেন থেকে যদি আমরা খতিয়ান করতে চাই সরাসরি, তাহলে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা লেনদেন থেকে প্রথমে কি করব? লেনদেনগুলোকে প্রথমে আমরা জাবেদায় নিয়ে যাব। ঠিক আছে, লেনদেনগুলোকে যদি প্রথমে আমরা জাবেদায় নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয়। জাবেদার থেকে সরাসরি খতিয়ান আমরা ট্রান্সফার করতে পারি বা আমাদের সুবিধা হয়, সেগুলো এক জায়গায় আমরা দেখতে পাই, কোথায় কোথায় কী লেনদেন হলো সেটা আমরা দেখতে পাই। কিন্তু সরাসরি যদি লেনদেন থেকে তুমি যদি খতিয়ান করতে চাও সেখানে অনেক প্রবলেম হয়ে থাকে। আমি সেজন্য বলেছি তোমাদেরকে অবশ্যই আগে লেনদেনগুলোকে একটা রাফ করে হলেও জাবেদাগুলো করে ফেলবে। আমরা ঠিক সেরকম একটা রাফই এখন করব। ঠিক আছে, এই যে লেনদেনগুলো আছে লেনদেনগুলোকে নিয়ে আমরা একটা রাফ অলরেডি করবো, জাবেদা রাফগুলো। টিছক ও চলমান যাচ্ছক প্রক্রিয়া খতিয়ান তৈরি হিসাব তৈরির পদ্ধতিটা আমাদের যে মূল আলোচনা যেটা ছিল সেটার কথাই বলছি এখানে। যাই হোক, প্রথম জাবেদা হচ্ছে তোমার এটা যে নগদ 50,000 টাকা মূলধন হিসেবে আনয়ন করে ব্যবসা শুরু করা হলো। তো সেক্ষেত্রে জাবেদাটা কি হতে পারে? মূলধন মানটা একটু ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক, জাবেদাটা কি হতে পারে? এখানে নগদ টাকা আসছে এবং মূলধন হিসাবে তো দায় বেড়েছে, মালিকানা সত্ত্ব বেড়েছে, সম্পত্তি বেড়েছে। সম্পদ বাড়লে ডেবিট হয় আর মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়। এখানে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, নগদান যেটা সেটা হচ্ছে সম্পদ। আমি প্রত্যেকবার বলেছি, তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, প্রত্যেকটা লেনদেন সংগঠিত হওয়ার পর এখানে যে দুটো হিসাব তৈরি হয়েছে, দুটো পক্ষ তৈরি হয়েছে, সে পক্ষ দুটোকে আগে চিহ্নিত করতে হবে, তারপর তোমরা জাবেদায় যাবে। এখানে দুটি পক্ষ হচ্ছে, একটা পক্ষ হচ্ছে নগদ, আরেকটি পক্ষ হচ্ছে মূলধন। একটা মালিকানা সত্ত্ব, আরেকটা হচ্ছে সম্পদ। ঠিক আছে, তাহলে এই নগদ 50,000 টাকা মূলধন হিসাবে আনয়ন করা হলো, ব্যবসা শুরু করা হলো। জাবেদাটা হবে নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা দেখি নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 50,000 টাকা। ঠিক আছে, এবার 2 নম্বরটা পণ্য ক্রয় করা হলো বা নগদে পণ্য ক্রয় করা হলো বা পণ্য ক্রয় বা ক্রয় নিকট হতে নগদে পণ্য ক্রয়। অর্থাৎ সোজা কথা, নগদে পণ্য ক্রয় বা পণ্য ক্রয় 5,000 টাকা। জাবেদাটা কী হবে? এখানে ক্রয় একটা হিসাব, আরটা নগদ টাকা চলে গেছে, এটা একটা হিসাব, অর্থাৎ ক্রয় হিসাব আর নগদান হিসাব। ঠিক আছে, তাহলে ক্রয় করলে খরচ বেড়েছে, খরচ বাড়লে ডেবিট হয়। আবার সম্পত্তি চলে গিয়েছে, আমার কাছ থেকে টাকা চলে গিয়েছে, সম্পত্তি কমে গেলে আবার ক্রেডিট হয়। সেক্ষেত্রে আমার জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো ঠিক আছে কিনা, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার আসো 3 তারিখ। জানুয়ারি 3 তারিখে হচ্ছে নগদে পণ্য ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে বা ক্রয় ফেরত বা বহি ফেরত। এখানে একটা জিনিস খেয়াল করো, নগদে ক্রয়কৃত পণ্যের কথা বলা হয়েছে। নগদে ক্রয়কৃত পণ্য মানে আমি অলরেডি টাকা পে করে দিয়েছি। তো টাকা যেহেতু পে করে দিয়েছি, আমার কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছিল এবং আমার কাছে ক্রয় পণ্য কিনেছিলাম আমি, তাহলে আমার কাছ থেকে এখন নগদ টাকা, আমি যেহেতু ক্রয় ফেরত দিচ্ছি, তাহলে আমার কাছে নগদ টাকাটা ফেরত চলে আসবে, অর্থাৎ নগদ টাকা ব্যাক করবে আমার কাছে। আবার আমার খরচ কমে যাবে। খরচ কমলে
ক্রেডিট হয়, সেহেতু নগদের টাকা যেহেতু আমার ফেরত চলে আসছে, নগদের হিসাবটা কী হবে? ডেবিট হবে। তাহলে নগদের হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখানে কিন্তু ক্রয় ফেরত হবে না, যেহেতু আমি ক্রয়টা ফেরত দিচ্ছি। যদি ক্রয় ফেরত হতো, মানে ক্রয়টা যদি আমি বাকিতে কিনতাম তাহলে কিন্তু ক্রয় ফেরত হতো। যেহেতু আমি ক্রয়টা নগদে করেছিলাম, এটা আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি, তখন আমি ফেরত দিয়েছি, সেক্ষেত্রে আমার ক্রয়টা আর হবেই না, অর্থাৎ ক্রয়টা ডাইরেক্টই কমে যাবে। ঠিক আছে, তাই নগদের ডেবিট এবং ক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। এরপর হচ্ছে চেকের মাধ্যমে পণ্য ক্রয়, একদম ইজি। তাহলে এখানে ক্রয় হিসাব আর চেক মানে ব্যাংক, তাহলে ক্রয় হিসাব আর ব্যাংক হিসাব। তাহলে ক্রয় হচ্ছে খরচ বেড়েছে, ডেবিট হবে। আর ব্যাংক, যেহেতু আমার চেকটা মাধ্যমে আমি ক্রয়টা করেছি, তাহলে ব্যাংক থেকে আমার টাকা কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আসো ধারে পণ্য ক্রয় বা বাকিতে পণ্য ক্রয় করা হলো, বা ক্রয়ের নিকট হতে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা। এখানে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে। আর বাকিতে যেহেতু কিনা হয়েছে সেহেতু পাওনাদার এবং এদিকে ক আছে, তাহলে পাওনাদার বা ক এই ধরনের হতে পারে, যে ব্যবহার করে ক্রয় হিসাব ডেবিট এবং বিবিধ পাওনাদার বা ক হিসাব ক্রেডিট। ঠিক আছে, এরপরটা হচ্ছে নগদে মণিহারি ক্রয় করা হলো 5,000 টাকা। নগদে মণিহারি ক্রয় করা হলো 5,000 টাকা, কথা না বলে যদি বলতে মণিহারি ক্রয় করা হলো, তাও কিন্তু সেম জিনিসই হতো, কারণ মণিহারিটা সাধারণত নগদেই ক্রয় করা হয়, কারণ এটা পণ্য না। আমরা পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কিন্তু সেগুলো বাকিতেই চিন্তা ভাবনা করে থাকি, যেমন এটা নগদে পণ্য ক্রয়, এমনি পণ্য ক্রয় বা ধারে পণ্য ক্রয় বা বিক্রয়, আমরা সেগুলো করার ক্ষেত্রে কিন্তু কী করি, আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ এগুলো ক্রয় করা হয়েছে এবং ফেরত দেওয়া যাবে বাকিতে, বা এই ধরনের বা এগুলো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেটা হয়। কিন্তু মণিহারি অর্থাৎ যে কলম, খাতা, পেন্সিল, স্টাপলার, পেন, হ্যাঁ অফিসিয়াল পেন যেগুলো আছে, মোটামুটি যে ইগুলো আছে, মণিহারিগুলো আছে, সুই, সুতা, এগুলো সবগুলো হয়তো মণিহারির পর্যায়ে পড়ে। এবং এই মণিহারিটা যখন আমরা কিনি তখন সেটা নগদেই কিনি, সেহেতু ক্রয় হিসাব ডেবিট এবং মণিহারি বা আমাদের খরচ বেড়েছে, এদিকে ক্রয় হিসাব ডেবিট হবে না, যেহেতু এখানে খরচ বেড়েছে, এটা যেহেতু আমাদের পণ্য ক্রয় না, সেহেতু ক্রয় হিসাব এখানে হবে না, এখানে শুধু হবে খরচের নামটা। খরচ হচ্ছে এখানে মণিহারি, তাহলে মণিহারি হিসাবে হবে ডেবিট। আর আমার কাছ থেকে টাকা চলে গেছে নগদে, তাহলে নগদ হিসাবে হবে ক্রেডিট। ঠিক আছে, ওকে। এবার আসো 7 নম্বরটা। জানুয়ারি 7 হচ্ছে ক্রয়ের নিকট হতে পণ্য ক্রয় করে 50% নগদ এবং 50% চেকে প্রদান। তাহলে আমি 50% নগদ এবং 50% চেকে প্রদান 10,000 টাকা। এখানে একটা কথা মনে রাখবো, 50% চেকে প্রদান 10,000 টাকা মানে এই 50%টাই 10,000 টাকা না, কিন্তু দুটো মিলেই কিন্তু 10,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ অর্ধেক দিয়েছে নগদে, অর্ধেক দিয়েছে চেকে। তাহলে আমি ক্রয় হিসাব, এখানে ক্রয় হিসাব হবে ডেবিট, এবং এখানে যেহেতু আমি ক্যাশ টাকা পে করে দিয়েছি পুরা, এখানে আমার কটা এখানে কোনো গুরুত্বই নেই। সেক্ষেত্রে আমার এখানে 50% নগদে চলে গেছে টাকা, 50% চেকে চলে গেছে টাকা, এবং আমার কাছে পণ্য ক্রয় আমি খরচ করেছি, পণ্য ক্রয় আমার খরচ বেড়েছে, খরচ বাড়লে ডেবিট হয়, সেজন্য ক্রয় হিসাব হবে ডেবিট। নগদ টাকা চলে গিয়েছে, সম্পত্তি চলে গিয়েছে, দুটোই নগদেও চলে গেছে, ব্যাংক থেকেও চলে গেছে, নগদ এবং ব্যাংক দুটোটাই ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হয়, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাবে ক্রেডিট এবং ব্যাংক হিসাবে ক্রেডিট। খেয়াল করো, ক্রয় হিসাবে ডেবিট পাশে হচ্ছে 10,000 টাকা এবং নগদ হিসাবে ক্রেডিট পাশে হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা। আচ্ছা, এরপর আসো, এগুলোকে এখন আমরা টি-ছক এবং চলমান যে ছক পদ্ধতিতে এগুলোর থেকে আমরা নগদ হিসাবটা কী করব, তৈরি করব। তাহলে প্রথম আসো টি-ছক প্রক্রিয়ায় খতিয়ান হিসাব তৈরির পদ্ধতিটা। হ্যাঁ, টি-ছকটা ঠিক এ ধরনেরই হয়, তাই না? এই যে ডেবিট, ক্রেডিট, এদিকে নগদ হিসাব, যেহেতু আমরা ঘরটা করছি নগদ হিসাবে ঘরটা করছি। তারিখ বিবরণ যাবে 20 টাকা, তারিখ বিবরণ যাবে 20 টাকা। ডেবিট সাইডে হচ্ছে 4টা, ক্রেডিট সাইডে হচ্ছে 4টা। আচ্ছা, এবার আসো আমরা যে কাজটা করছিলাম এখন, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে কাজটা করেছি সে কাজটা হচ্ছে আমরা জাবেদা করেছি, জাবেদার থেকে কিন্তু আমরা খতিয়ানগুলো এখন করব, তাই না? প্রথমে জাবেদাটা আমরা দেখি, এখানে নগদানটা কোথায় কোথায় আছে। এখানে নগদান আছে কোথায়? প্রথমটাতে 1 তারিখে আছে, জানুয়ারি 1 তারিখে আছে, জানুয়ারি 2 তারিখে আছে, জানুয়ারি 3 তারিখে আছে, জানুয়ারির 6 তারিখে আছে এবং জানুয়ারির 7 তারিখে আছে। তার মানে 1, 2, 3 প্রথম 3টাতে আছে, তারপরে হচ্ছে তোমার 6 এবং 7, 1, 2, 3 এবং 7, 6, 7 এই তারিখগুলোতে নগদ হিসাবটা আছে। এখানে নগদ হিসাব কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। 1 তারিখে নগদ হচ্ছে ডেবিট পাশে কত? 50,000 টাকা। হিসাবের নাম কী হবে? মূলধন হিসাব, তার এগেন্সট হিসাবটা, অর্থাৎ আমরা ডেবিট পাশে টাকাটা বসাবো এবং হিসাবের নাম হবে কি? মূলধন হিসাব। দেখো ঠিক আছে কিনা। প্রথমে আসো জানুয়ারি 1 তারিখ 2020-এর, এবং টাকাটা আসছে ডেবিট পাশে, যেহেতু নগদ হিসাবটি ডেবিট পাশে আছে, তাই না? এই দেখো নগদ হিসাবটি ডেবিট পাশে আছে, সুতরাং ডেবিট পাশে টাকাটা বসবে এবং হিসাবের নাম হবে কি? মূলধন হিসাব। দেখো হিসাবের নাম হবে মূলধন হিসাব। ঠিক আছে, ওকে। এবার আসো 2 তারিখটা, জানুয়ারি 2 তারিখ নগদ হিসাব কোন পাশে আছে? ক্রেডিট পাশে। তাহলে ক্রেডিট পাশে যাবে কত টাকা? 5,000 টাকা, এবং
তোমার ডেবিট পাশে অর্থাৎ হিসাবের নাম কী হবে? ক্রয় হিসাব। ঠিক আছে, তাহলে জানুয়ারি 2 তারিখ হবে নগদান হিসাব ক্রেডিট পাশে, টাকাটা যাবে ক্রেডিট পাশে এবং হিসাবের নাম হবে ক্রয় হিসাব। তার আগে আমরা ব্যালেন্সটা দেখবো এখানে, যেহেতু আমরা জানি আমরা পৃথক প্রক্রিয়ায় করছি, আমরা এখানে ব্যালেন্স পাবো না। সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে দেখবো আগে সবগুলো বসায় ফেলতে হবে। এখানে আমরা সরাসরি ব্যালেন্সটা পাচ্ছি না চলমান যে মতো, এটা মনে আছে তো? পৃথক প্রক্রিয়া কিন্তু সরাসরি ব্যালেন্স পাওয়া যায় না। আমরা যে মাসের অঙ্ক সে মাসের শেষে গিয়ে বা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমরা সেই ব্যালেন্সটা বের করে থাকি। তাহলে এখানে 2 তারিখ আছে তোমার নগদ হিসাব ক্রেডিট পাশে, হিসাবে না হবে ক্রয় হিসাব। দেখো বসছে কিনা? 2 তারিখ ক্রেডিট পাশে টাকাটা বসবে, হিসাবে না হবে ক্রয় হিসাব। ওকে, এবার আসো 3 তারিখ। 3 তারিখ আবার নগদ হিসাব ডেবিট পাশে 500 টাকা, নগদ হিসাব ডেবিট পাশে, তার মানে ডেবিট পাশে 500 টাকা বসবে, হিসাবে না হবে ক্রয় হিসাব। দেখো ঠিক আছে কিনা? ডেবিট পাশে বসছে জানুয়ারি 3 তারিখ, ডেবিট পাশে টাকা, হিসাবে না হবে ক্রয় হিসাব। এবার আসো 3 তারিখ চলে গেল। এবার আসো 6 তারিখ। 6 তারিখে এখানে আছে নগদান, আমরা নগদান হিসাব করছি, সুতরাং নগদান যেখানে যেখানে আছে সেই নগদানটাই কিন্তু আমরা খেয়াল করবো। ঠিক আছে, সেই নগদানটা আমরা আগে নেব। ঠিক একই রকমভাবে আমি যদি এখন ব্যাংক করি, তাহলে ব্যাংক কোথায় কোথায় আছে সেই ব্যাংকটা আমি দেখব। আমি যখন ক্রয় হিসাব করি তাহলে ক্রয় কোথায় কোথায় আছে সেই ক্রয়টা আমি দেখব। ঠিক আছে, যেমন এখানে 4টা ক্রয়, 1টা 2টা 3টা 4টা ক্রয় আছে, 5টা ক্রয় আছে, তাই না? ঠিক একই রকমভাবে আমরা এখন নগদ হিসাব যেহেতু করছি, নগদানটা কোথায় কোথায় আছে আমরা দেখবো। নগদ হিসাব এখানে ক্রেডিট পাশে আছে 5000 টাকা, হিসাবে নাম হবে মনিহারি হিসাব জানুয়ারির 6 তারিখ। দেখো জানুয়ারির 6 তারিখ ক্রেডিট পাশে টাকা 5000, হিসাবে নাম হবে মনিহারি হিসাব। এরপর হচ্ছে 7 তারিখ। 7 তারিখ হচ্ছে নগদ হিসাবটা কোন পাশে আছে? ক্রেডিট পাশে। কত টাকা? ভালো করে খেয়াল করো, নগদ হিসাব ক্রেডিট পাশে কত টাকা আছে? 5000 টাকা। ডেবিট পাশে কত টাকা আছে? 10000 টাকা। তো তুমি কি 10000 টাকা বসাবা? না, নগদান হিসাবের সাথে যে টাকাটা আছে সে টাকাটাই তোমাকে বসাতে হবে। নগদান হিসাব ক্রেডিট পাশে 5000 টাকা বসবে, হিসাবে না হবে ক্রয় হিসাব। ঠিক আছে, কিন্তু 5000 টাকা বসবে, অর্থাৎ নগদান হিসাবে যত টাকা আছে তত টাকা এখানে বসবে। জানুয়ারির 7 তারিখ বসাও, জানুয়ারি 7, 5000 টাকা, হিসাবের নাম হচ্ছে ক্রয় হিসাব। ঠিক আছে, ক্রয় হিসাব না ক্রয় হিসাব। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের খতিয়ান আমরা স্থানান্তর করে ফেললাম। এবার আমরা ব্যালেন্স বের করব। ব্যালেন্স বের করার আগে আমাদের কি করতে হবে? এই টাকাগুলো আগে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? যে পাশে বেশি টাকা সেই পাশের টাকাটাই ব্যালেন্স হয়ে যাবে, সে পাশের টাকাটাই কিন্তু ক্লোজ করে দেবো আমরা। এখানে কোন পাশে টাকা বেশি হচ্ছে? দেখো 50,000 আর 500 যোগ করলে কত হয়? 50,500। আর এখানে হচ্ছে কত? 3×5 15,000 টাকা। তাহলে কোনটা বেশি? এই পাশেরটা বেশি, সুতরাং এই পাশেরটাই ব্যালেন্স হিসেবে আমরা বাড়াই দেবো, মানে টোটাল হিসেবে আমরা বাড়াই দেবো। ঠিক আছে, ক্লোজ হচ্ছে 50,500 টাকা দিয়ে ক্লোজ করে দিয়েছি। কিন্তু তার আগে একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু তোমরা খাতায় করবে, এখানে আমি জায়গায় রেখেছি। খাতায় কিন্তু তোমরা এই ক্লোজটা করার আগে কিন্তু এখানে দুই পাশেই কী রাখবা? এখানে তো জায়গা অলরেডি বেশি আছে, এখানে কম আছে বিধায় কমপক্ষে একটা অ্যাকাউন্ট লিখতে পারার মতো জায়গাটা রেখে দিতে হবে, বা আগে ভাগে লিখতে পারো ব্যালেন্স। ঠিক আছে, ব্যালেন্স শিট আগে ভাগে লিখে দিতে পারো যেহেতু টিচক করছো। তো 50,500 টাকা হচ্ছে, এখন এদিকে 15,000 টাকা, তাহলে কত কম আছে? যত টাকা কম থাকবে সেটাই হচ্ছে ব্যালেন্স সিরি। তাহলে 50,500 থেকে 15,000 টাকা বাদ দিলে কত টাকা থাকে? এই টাকাটা থাকে। কত? 35,500 টাকা থাকে। তাহলে 35,500 টাকাটা হচ্ছে ব্যালেন্স সিডি, এবং এটা তারিখ হবে যে মাসের অঙ্ক সে মাসের শেষ তারিখ। মনে আছে তো? টিচকের মধ্যে এই জিনিসটা মাথায় রাখতে হবে। যে মাসের অঙ্ক সে মাসের শেষ তারিখ। জানুয়ারি মাস কত দিনে হয়? 31 দিনে হয়, সুতরাং 31 তারিখে হয়। জানুয়ারি মাস শেষ হয় 31 তারিখে, সেজন্য লাস্ট তারিখটা হচ্ছে জানুয়ারি 31 তারিখ। এবার এই ব্যালেন্স সিডির 35,500 টাকাটাই ব্যালেন্স বিডি হয়ে এদিকে আসবে। 35,500 ব্যালেন্স বিডি। ঠিক আছে, এবং তারিখ হবে কি? তারিখ হবে যে মাসের আমরা অঙ্কটা করছি সে মাসের পরের মাসের প্রথম তারিখটা হবে, অর্থাৎ জানুয়ারির পরের মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস, সুতরাং ফেব্রুয়ারির 1 তারিখটা হচ্ছে ব্যালেন্স বিডি। কথাটা কি ক্লিয়ার হলো? তাহলে আমরা নগদ হিসাবটা করে ফেললাম টিচক প্রক্রিয়া। ঠিক একই রকমভাবে তোমাকে যদি ব্যাংক হিসাব করতে বলে, ব্যাংক হিসাবে একইভাবে করবা। ক্রয় হিসাব করতে বলে ক্রয় হিসাবে ঠিক একইভাবে করবা। মূলধন হিসাব করতে বললেও মূলধন হিসাব শুধু এখানে একটা আইটেম আছে, সুতরাং একটা আইটেমই অঙ্ক শেষ। ঠিক আছে, যদি মনিহারি করতে বলে মনিহারিও একটা আইটেম আছে, একটা আইটেমে অঙ্ক শেষ। পাওনাদা করতে বলে পাওনাদার একটা আইটেম আছে, একটা আইটেমে অঙ্ক শেষ। যতটা থাকে, যেমন এখানে ক্রয় কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা ক্রয় আছে, ঠিক নগদের মতো। নগদেও ছিল 5টা নগদ, ক্রয়ও সেরকম 5টা ক্রয় আছে। ঠিক আছে, তো আমরা জাস্ট একটা দিয়েই করলাম, নগদ হিসাব দিয়ে। একই রকমভাবে প্রত্যেকটাই হবে। ঠিক আছে, আচ্ছা, এই ঠিক একই কাজটাকে আমরা এখন করব কি দিয়ে? চলমান জের ছক দিয়ে। আমরা চলমান জের ছকটা একটু দেখে আসি। চলমান জের ছকটা হচ্ছে ঠিক এরকম। উপরে থাকে পৃষ্ঠা নম্বর, হিসাবের কোড নম্বর। আমরা যেহেতু নগদ হিসাব করছি, নগদ হিসাব লেখা হয়েছে এখানে, এবং এদিকে ঘরের মধ্যে তারিখ, বিবরণ, যাবতীয় পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং জের।
জেড ডেবিট জেড ক্রেডিট জেড। এবার আমরা সেই অঙ্কটাতে আবার চলে যাই, ঠিক আছে? তো সেই অঙ্কটাতে গেলে আমরা কোথায় যাব? জাবেদায় যাব। জাবেদায় আমরা যাচ্ছি। জাবেদার মধ্যে এখানে ওই যে নগদান হিসাব ডেবিট ক্রেডিট ডেবিট, তারপর এদিকে হচ্ছে ক্রেডিট, এদিকে হচ্ছে ক্রেডিট। তাহলে প্রথম মাসের জানুয়ারি 1 তারিখ নগদান হিসাবটা কোন পাশে আছে? ডেবিট পাশে। সুতরাং ডেবিট পাশে টাকাটা যাবে। হিসাবের নাম কি হবে? মূলধন হিসাব। তারিখ কত? জানুয়ারির 1। তাহলে আমরা একটু দেখি, এই যে জানুয়ারির 1 বসানো ডেবিট পাশে টাকা, যেহেতু ডেবিট পাশে আসছে নগদান হিসাবটা, নগদান হিসাবের অ্যাগেন্সটে কী ছিল? মূলধন হিসাব। সেই মূলধন হিসাবটা আমরা এখানে বসানো, ঠিক আছে? এবং বসানোর পর আমরা ওই দিনের ব্যালেন্স তৈরি করে ফেলবো। ব্যালেন্স কোথায় যাবে? নগদান হিসাব কি সম্পদ না? সম্পদের ব্যালেন্স কি? ডেবিট হয়। টাকাটাও আছে ডেবিট পাশে, সুতরাং ডেবিট পাশেই যাবে ব্যালেন্সটা। তাহলে আমরা 1 তারিখের ব্যালেন্স জেনে ফেললাম 50,000 টাকা, ঠিক আছে না? এবার আমরা যাব 2 তারিখ। 2 তারিখ হচ্ছে নগদান হিসাব কোন পাশে আছে? ক্রেডিট পাশে 5,000 টাকা। এবং ঠিক তার এগেনস্ট যে, অর্থাৎ তার বিপরীতে যে কন্ট্রায় যে হিসাবটা আছে সেটা হচ্ছে ক্রয় হিসাব। ওকে, তাহলে জানুয়ারি 2 তারিখে হচ্ছে ক্রয় হিসাব, ক্রেডিট পাশে টাকাটা যাবে এবং হিসাবের নাম হবে কি? ক্রয় হিসাব। দেখো তাহলে ঠিক আছে কিনা? জানুয়ারি 2 তারিখ ক্রেডিট পাশে গেলেও টাকা, হিসাবের নাম হবে ক্রয় হিসাব। এবং ব্যালেন্সটা বের করে ফেলবো আজকে। আচ্ছা, আমরা যেহেতু ডেবিটে ব্যালেন্স করছি, সব টাকাগুলো কিন্তু ডেবিটে যাবে, আমাদের ক্রেডিটে কোনো টাকাই যাবে না। সব টাকা যাবে কোন পাশে? ডেবিট পাশে। তাহলে সেক্ষেত্রে এখন কি হবে? ডেবিট পাশে আইটেম, ডেবিট পাশে আমার ব্যালেন্স বের হচ্ছে। আমার ক্রেডিট পাশে একটা আইটেম আসলে কী করতে হবে সেটাকে? ডেবিট পাশের যদি আমরা ব্যালেন্স বা জের বের করি, ডেবিট পাশে যতগুলো আইটেম আসবে সবগুলোই যোগ হবে, কিন্তু ক্রেডিট পাশে যতগুলো আইটেম আসবে সবগুলো কি যাবে? বিয়োগ গিয়ে বসবে, ঠিক আছে? এখানে 50,000 থেকে 5,000 টাকা যদি আমি বিয়োগ করি তাহলে কত টাকা হয়? 45,000 টাকা হয়। অর্থাৎ 50,000 টাকা আমার কাছে ছিল, মূলধন হিসেবে এনেছিলাম। আবার জানুয়ারি 2 তারিখে আমি ক্রয় করেছি 5,000 টাকার পণ্য, সেক্ষেত্রে আমার 50,000 টাকা থেকে 5,000 টাকা চলে গেলে আর 45,000 টাকা আছে। সহজ হিসাবে, তাই না? একদম সহজ হিসাব। এরপর আসো 3 তারিখটা। 3 তারিখে আবার নগদান হিসাব কোন পাশে আছে? ডেবিট পাশে। কত টাকা? 500 টাকা। হিসাবের নাম কি হবে? ক্রয় হিসাব। জানুয়ারি 3, হ্যাঁ, ডেবিট পাশে টাকা, হিসাবের নাম হচ্ছে ক্রয় হিসাব। এভাবে করে একদম ক্লিয়ারলি জেনে নিবা। জানুয়ারি 3 ডেবিট পাশে টাকা, হিসাবের নাম ক্রয় হিসাব, ঠিক আছে? জানুয়ারি 3 ডেবিট পাশে টাকা, হিসাবের নাম হচ্ছে ক্রয় হিসাব। এবং ডেবিট পাশে যেহেতু টাকা, আমি যেহেতু ডেবিট পাশে ব্যালেন্স করছি, সেক্ষেত্রে ডেবিট পাশে কোন আইটেম আসলে যোগ হবে? সেজন্য 45,000 সাথে 500 টাকা যোগ করলে হবে 45,500 টাকা। তাহলে 3 তারিখে ব্যালেন্স আমি জেনে গেলাম। অর্থাৎ প্রতিদিনই ব্যালেন্স জানা যায়, সেজন্য এটার নাম হচ্ছে চলমান জের। চলমান জের মানে কি? কন্টিনিউয়াস যে ব্যালেন্সটা তৈরি হয় সেটা, কন্টিনিউয়াস ব্যালেন্স সিস্টেম। এবার আসো তোমার 4 তারিখ, 3 তারিখ গেল। 4 এবং 5-এর মধ্যে কোনো নগদান নাই। 6-এর মধ্যে নগদান আছে। 6-এর মধ্যে হচ্ছে নগদান হিসাব কোন পাশে আছে? ক্রেডিট পাশে 5,000 টাকা। এবং তার এগেনস্টে যেটা হিসাব আছে সেটা হচ্ছে মনিহারি হিসাব। অর্থাৎ নগদানটা আমি কোন খাতে খরচ করেছি? সেটা হচ্ছে মনিহারি খাতে। সেজন্য নগদ আমার ক্রেডিট পাশে যাবে 5,000 টাকা এবং আমার তারিখ হচ্ছে জানুয়ারি 6, টাকা যাবে ক্রেডিট পাশে, হিসাবের নাম হবে কি? মনিহারি হিসাব। দেখো ঠিক আছে কিনা? হ্যাঁ, টাকা জানুয়ারি 6, তারপর হচ্ছে তোমার টাকা যাচ্ছে 5,000 টাকা ক্রেডিট পাশে এবং হিসাবের নাম কি হচ্ছে? মনিহারি হিসাব, ঠিক আছে? এবার আমরা ব্যালেন্স আবার ক্রিয়েট করব। যেহেতু ক্রেডিট পাশে আইটেম, কি যাবে? যোগ হবে নাকি বিয়োগ হবে? বিয়োগ হবে। ভেরি গুড। যেহেতু ক্রেডিট পাশে আইটেম, আমরা ডেবিট পাশের কি করছি? ব্যালেন্স বের করছি। সেক্ষেত্রে আমরা ডেবিট পাশের ব্যালেন্স যেহেতু বের করছি, ক্রেডিট পাশে কোনো আইটেম আসছে সেটা বিয়োগ যাবে। সেহেতু 45,500 টাকা থেকে 5,000 টাকা যদি আমি বিয়োগ করি, ব্যালেন্স থাকে আমার 40,500 টাকা। তাহলে 45,500 থেকে 5,000 টাকা গেলে 40,500 টাকা থাকছে, তাই তো? ওকে, এবার আসি লাস্ট জানুয়ারি 7। এখানে নগদ হিসাব আছে কোন পাশে? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে 5,000 টাকা যাবে। জানুয়ারি 7 তারিখ ক্রেডিট পাশে যাবে 5,000 টাকা, হিসাবের নাম কি হবে? অর্থাৎ এই ক্রেডিটের বিপরীতে যেটা আছে, ডেবিট পাশে যে আইটেমটা আছে সেটা। ডেবিট পাশে আইটেম আছে এখানে কি? ক্রয় হিসাব। খেয়াল করো, এখানে দুটো আইটেম আছে কিন্তু ক্রেডিট পাশে 5,000 টাকা 5,000 টাকা, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে ব্যাংক। এখন তোমাকে করতে হবে কি? এই যে নগদ ডেবিট যেহেতু এখানে একটা আছে, তুমি নিশ্চিত থাকতে পারছো কোনো কোনো আইটেমে সেটা দেখা যাবে তোমার দুই পাশে দুটো আছে। ডেবিট পাশেও দুটো আছে, ক্রেডিট পাশেও দুটো আছে, বা ক্রেডিট পাশে 3টা, ডেবিট পাশে 2টা। তখন সেটা কিন্তু একটু ভিন্ন হবে। ওরকম অঙ্ক তোমাদের আপাতত আসবে না, সেজন্য সেটা আমি দেখাচ্ছি না। আপাতত আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডেবিট পাশে আইটেম যেহেতু 10,000 টাকা। আবার আমি যদি এখন ক্রয় হিসাব করতে চাই, আমি যদি এখন খতিয়ান ক্রয় হিসাব করি, তাহলে ক্রয় হিসাব লিখে সরাসরি কিন্তু আমাদের একটা লিখে দিলে হবে না,
দুটো লিখতে হবে, নগদান হিসাবের জন্য একটা করতে হবে, ব্যাংক হিসাবের জন্য একটা করতে হবে, অর্থাৎ জানুয়ারি 7 দুবার লিখতে হবে। জানুয়ারি 7 দুবার লিখে এখানে দেখুন জানুয়ারি 7 লিখে একবার নগদান হিসাব দিতে হবে, একবার ব্যাংক হিসাব দিতে হবে। যদি আমরা কী হিসাব করি, যদি আমরা ক্রয় হিসাব করি, তো এগুলো তো একটা, কিন্তু এখানে দুটো হিসাব করতে হবে, দুইবার দিতে হবে। জানুয়ারি 7 লিখে একবার লিখতে হবে নগদ হিসাব দিয়ে 5,000 টাকা, আর একবার জানুয়ারি 7 দিয়ে ব্যাংক হিসাব দিয়ে লিখতে হবে 5,000 টাকা। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে নগদ হিসাবটা যেহেতু ক্রেডিট পাশে আছে, আমি ক্রেডিট পাশে টাকাটা বসাবো 5,000 টাকা, কিন্তু হিসাবের নাম কী হবে, ক্রয় হিসাব। তাহলে আমরা বসাই জানুয়ারি 7 তারিখ, ক্রেডিট পাশে টাকা 5,000 এবং ডেট পাশে যে আইটেমটা আছে সেটা হচ্ছে ক্রয় হিসাব। ইটস ওকে, ফাইন। এবার আমরা ব্যালেন্স বের করবো, আবার ক্রেডিট পাশে আইটেম, সুতরাং আবার কি যাবে, আবার মাইনাস যাবে। তাহলে 40,500 টাকার থেকে 5,000 টাকা যদি আমি মাইনাস দিয়ে দেই, কত টাকা বের হবে, 35,500 টাকা। এর আগের অঙ্ক আমরা কত করছি, 35,500 টাকা ব্যালেন্স। খেয়াল করেছো, টিচকে আমাদের কত ব্যালেন্স হয়েছিল, 35,500 টাকা ব্যালেন্স হয়েছিল, তাই না? এই যে ব্যালেন্স সিটি, ব্যালেন্স বিটি। আচ্ছা, ব্যালেন্স সিটি মনে আছে তো? ব্যালেন্স সিটি হচ্ছে ব্যালেন্স ক্রেডিট ডাউন, আর ব্যালেন্স বিটি হচ্ছে ব্যালেন্স ব্রড ডাউন। ক্রেডিট থেকে ক্রেডিট, আর বিডি হচ্ছে ব্রিং থেকে ব্রড ডাউন। ব্রড ডাউন মানে আনিতে হলো, ব্রিং থেকে ব্রড ডাউন মানে আনিতে হলো, আর ক্রেডিট ডাউন মানে হচ্ছে নিতে হলো বা নিচে নিতে হলো, বহন করা হলো, সেরকম আর। ঠিক আছে, তাহলে আমার দেখো টিচকেও কিন্তু আমাদের নগদের ব্যালেন্স কত বের হয়েছিল, 35,500 টাকা। আবার চলমান জেরও কিন্তু আমাদের নগদের ব্যালেন্স বের হয়েছে 35,500 টাকা। প্রশ্ন করতে পারো, স্যার এইখানে তো আমরা 7 তারিখে, জানুয়ারি 7 তারিখে ব্যালেন্সটা পেয়েছি 35,500 টাকা, ঠিক আছে না? কিন্তু এখানে তো ব্যালেন্স আমরা পেয়েছি ফেব্রুয়ারি 1 তারিখ। হ্যাঁ, এই প্রশ্নটা যদি কারো কাছে আসে তাহলে তোমাকে মানে অগ্রিম কংগ্রেচুলেশনস। আর যদি কারো কাছে না আসে তাহলে আসাটা স্বাভাবিক ছিল। এখন থেকে সেরকম প্রশ্ন নিজের মধ্যে ক্রিয়েট করবা যে এখানে এরকম ওইখানে ওরকম কেন। হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম টিচক প্রক্রিয়া আমরা জানি পুরো একটা নির্দিষ্ট সময় পর, অর্থাৎ যে মাসে আমরা অঙ্ক করছি সে মাসের শেষ তারিখে কি আমরা ব্যালেন্সটা জানতে পারি। যে মাসের শেষ তারিখে কি আমরা ব্যালেন্সটা জানতে পারি। সুতরাং ওই ব্যালেন্সটা পরের মাসে প্রথম ব্যালেন্স বা বিডি হিসেবে কিন্তু আমরা সেটা পেয়ে যাই। ঠিক আছে, কথা বুঝতে পারছো? এখন মনে করো আমরা যে চলমান জেরটা করছি, চলমান জের আমি বলেছিলাম না, সেজন্যই কিন্তু এটা আধুনিক ছক। আধুনিক ছক এটা এই কারণেই যে আমি আজকে জানতে পারছি আমার কত টাকা আছে, আজকে জানতে পারছি আমার ক্যাশ কত টাকা আছে। 35,500 টাকা আমার ক্যাশ আছে জানুয়ারি 7 তারিখে। এখন তুমি বলতে পারো, স্যার ওখানে তাহলে ফেব্রুয়ারি 1 তারিখ আসলো যে? হ্যাঁ, আমরা পুরো মাস হিসাব করেছি, সেজন্য এখানে আমরা এখন জানুয়ারি 7 তারিখে 35,500 টাকা ধরে নাও, এটা ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত থাকবে 35,500 টাকা। আর এর মধ্যে যারা হয়ে থাকে তাহলে ওইখানেও হয়ে থাকবে। এখানে যদি আরও হয় যে 9, 10, 11, 12 এভাবে করে যদি আরও হয় তাহলে এখানেও আরও হবে 9, 10, 11, 12, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এভাবে করে একেবারে 31 তারিখ পর্যন্ত ব্যালেন্স, 31 তারিখ আগ পর্যন্ত তোমার লেনদেন হলো। 31 তারিখে গিয়ে ব্যালেন্স বের করলাম, ফেব্রুয়ারি আগে ব্যালেন্স বের করলাম। ওটা বুঝতে পারছো? এটা হচ্ছে মূল কাহিনী। তাহলে টিচকে আমরা কিন্তু ব্যালেন্সটা তৎক্ষণাৎ পাই না, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমাদের ব্যালেন্সটা বের করে নিতে হয়। আর কিন্তু চলমান জের ছকে কিন্তু আমরা আজকে চাইলে বা এখন চাইলে আমি কিন্তু এখনের ব্যালেন্সটা জানতে পারছি। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, সে কারণে এটার নাম হচ্ছে আধুনিক ছক। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি এই হচ্ছে তোমাদের টিচক এবং চলমান জের ছক, যেটা খতিয়ানের মূল আলোচনার বিষয় ছিল। সেই আলোচনার বিষয়টা আমরা আলোচনা করলাম। এবার তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান প্রস্তুত সংক্রান্ত। তো সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান প্রস্তুত সংক্রান্ত একটা টিপস আমি তোমাদের এখন দিচ্ছি, যে টিপসটা তোমাদের কাজে লাগবে এবং সেটা সবসময় সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান তৈরি করার জন্য মনে রাখবে। টিপসগুলোর জন্য প্রস্তুতি নাও। সেটা হচ্ছে সাধারণ খতিয়ান হচ্ছে মূলত মূল খতিয়ান, আর সহকারী খতিয়ান হচ্ছে ওই যে মূল খতিয়ানগুলো আছে সেই মূল খতিয়ানগুলোর সাপোর্টিং খতিয়ানগুলো, যেটা আমরা কোথায় করছিলাম মনে আছে? ওই যে প্রথম অঙ্ক যে সমাধানটা আমরা করলাম করা যাবে দিয়ে, সেই প্রথম অঙ্কের সমাধানে কিন্তু সেটা ছিল। মূল খতিয়ান ছিল কোনটা? ক্রয় সেবা এবং পাওনাদার হিসাবটা। আর তোমার সহকারী খতিয়ান ছিল ওই যে পাওনাদার যেগুলো ছিল, যতজন পাওনাদার আছে ততজন পাওনাদারই হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে এইটাই এখানে বোঝানো হচ্ছে যে সাধারণ খতিয়ান হচ্ছে মূল খতিয়ানটা, আর সহকারী খতিয়ান হচ্ছে ওই মূল খতিয়ানগুলো সাপোর্টিং খতিয়ানগুলো। ঠিক আছে, সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান বিষয়টি আসে সাধারণত ক্রয় ও বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলোর জন্য, তাই এটা
একটা সহজ হিসাব আমি এখন দিচ্ছি, তারপর তার আগে বলি সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ানগুলো আসে মূলত ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলোর জন্য। কেননা ক্রয় আমরা অনেকজন থেকে করছি, কখনো নগদে ক্রয় করছি, কখনো বাকিতে ক্রয় করছি। বাকিতে ক্রয় করলে আমাদের যে ইয়াগুলো আসে সেগুলো হচ্ছে মূলত সাধারণ খতিয়ানের পর্যায়ে পড়ে। আমি তো নগদে ক্রয় করলে সেটা তো আমার শুধু নগদ আর ক্রয়ের মধ্যে চলে যাচ্ছে, ঠিক না? আমি যদি নগদে ক্রয় করি, 5টা নগদে ক্রয় করলাম, 5টা নগদে ক্রয় করলাম, তাহলে ক্রয়টা হচ্ছে এখানে তোমার মূল খতিয়ান, নগদানটাও হচ্ছে মূল খতিয়ান। কিন্তু আমি যদি বাকিতে ক্রয় করি, বাকিতে ক্রয় তো আমি নাম ধরে ধরে করব, তাই না? মনে করো ক থেকে আমি ক্রয় করলাম বাকিতে, খ থেকে করলাম, গ থেকে করলাম, ঘ থেকে করলাম, এরা সবাই আমার পাওনাদার। আমি এদেরকে সবগুলোকে একসাথে বলছি পাওনাদার। কিন্তু আমি যখন আলাদা আলাদা করে জানতে চাইবো যে কে কত টাকা পায়, তখন তো আমার সহকারী খতিয়ান হিসাবটা আমার লাগছে, হেল্পটা লাগছে। বা কে কত টাকা, কার কাছ থেকে আমি কত টাকা পাবো, বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো থেকে কথা বলছি আর কি। সেক্ষেত্রে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো হচ্ছে দেনাদার। অর্থাৎ আমি দেনাদার বললে একটা দেনাদার বলছি, কিন্তু আমি যদি বলি যে আমি টোটাল আসলে আমার কয়জন দেনাদার আছে, দেখা যাচ্ছে 10 জন দেনাদার আছে, ক, গ, প, ম, ল, এরা সবাই আমার মনে করো দেনাদার। তাহলে প্রত্যেকের যে আমি ক, খ, গ, ঘ, ঙ যে প্রত্যেক হিসাবটা আলাদা আলাদা করবো, ওই আলাদা আলাদা খতিয়ানগুলো হচ্ছে সহকারী খতিয়ান, আর দেনাদারটা হচ্ছে মূল খতিয়ান। কথাটা কি ক্লিয়ার হলো? ঠিক পাওনাদারটা হচ্ছে মূল খতিয়ান এবং সাধারণ খতিয়ান হচ্ছে কি, পাওনাদারটা হচ্ছে মূল খতিয়ান মানে সাধারণ খতিয়ান, আর পাওনাদার আমার যতজন হচ্ছে সেই ততজন পাওনাদারগুলি হচ্ছে আমার সহকারী খতিয়ান। ঠিক আছে? তাই একটা সহজ হিসাব হচ্ছে এরকম যে ক্রয় সংক্রান্ত লেনদেনে ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট হয়, আর বিক্রয় সংক্রান্ত লেনদেনে বিবিধ দেনাদার হিসাব ডেবিট হয়, বিক্রয় হিসাব ক্রেডিট হয়। ঠিক আছে? এটা সাধারণত ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার সমাধান করতে যে দুটি লেনদেনের জাবেদা খুবই গুরুত্বপূর্ণ, সেই দুটি লেনদেন আমি দিলাম। ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা সমাধান করার জন্য আমাদের দুটি লেনদেনের খুব বেশি গুরুত্ব রয়েছে, তাই না? এটা আমাদের ছকের মধ্যে আছে, ক্রয় জাবেদার ছকের মধ্যে এটা আছে, বিক্রয় জাবেদার ছকের মধ্যে আমাদের এটা আছে। আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে যে বিবিধ পাওনাদার কথাটা বলছি, বিবিধ মানে কি, সানরাই ক্রেডিটর্স, আর এটা হচ্ছে সানরাই ডেটর্স। সানরাই মানে বিবিধ, অর্থাৎ আমার বিবিধ পাওনাদার কথাটা এই কারণে বলা হচ্ছে অনেকজন পাওনাদার থাকতে পারে, সবগুলো পাওনাদার মিলে হচ্ছে বিবিধ পাওনাদার। হ্যাঁ, এখন ক পাওনাদার, খ পাওনাদার, গ পাওনাদার উতিম ব্যাকেটে ক, পাওনাদার উতিম ব্যাকেটে খ, আমি ক থেকে এত টাকা কিনলাম, খ থেকে এত টাকা কিনলাম, গ থেকে এত টাকা কিনলাম, ঘ থেকে এত টাকা কিনলাম, এগুলো হচ্ছে আলাদা আলাদা যে পাওনাদারগুলো সেগুলো, আর ওগুলোই হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে এখানে এগুলো হচ্ছে মূল খতিয়ান। এই যে ক্রয় হিসাব, পাওনাদার হিসাব, এটা হচ্ছে মূল খতিয়ান, বিবিধ দেনাদার, বিক্রয়, এগুলো হচ্ছে মূল খতিয়ান। সহকারী খতিয়ান হচ্ছে বিবিধ পাওনাদার যতজন আছে এগুলো, আর বিবিধ দেনাদার যতজন আছে এগুলো হচ্ছে সহকারী খতিয়ান। ঠিক আছে? এখানে ক্রয় হিসাব, বিবিধ পাওনাদার হিসাব, বিক্রয় হিসাব, বিবিধ দেনাদার হিসাব, এগুলো মূল বা সাধারণ খতিয়ান। আমি এটা অলরেডি এর মধ্যে আলোচনা করেছি। আর বিবিধ পাওনাদার হিসাব এবং বিবিধ দেনাদার হিসাবে বিপরীতে যে কোম্পানি বা ব্যক্তি বিশেষের নাম থাকবে ওইগুলো হলো সাপোর্টিং বা সহকারী খতিয়ান। আশা করি আরও ক্লিয়ার হয়েছে, হয়নি? এতক্ষণ ধরে যে আলোচনাটা করেছি সেই আলোচনাটা হচ্ছে সেটা যে বিবিধ পাওনাদার হিসাব এবং বিবিধ দেনাদার হিসাবের বিপরীতে যে কোম্পানি বা ব্যক্তি বিশেষের নাম থাকে ওগুলো হচ্ছে সাপোর্টিং বা সহকারী খতিয়ান। হ্যাঁ, পাওনাদার যতজন থাকবে ততজনই আমাদের সাপোর্টিং সহকারী খতিয়ান হবে, দেনাদার যতজন থাকবে ততজনই আমাদের কি সহকারী খতিয়ান হবে। তাহলে এই হচ্ছে মূলত তোমাদের খতিয়ানের আলোচনা। আশা করছি আজকে পুরো খতিয়ান নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই খতিয়ানটা তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। তারপর যদি বুঝতে না পারো কি করবা, খতিয়ান সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে বা না বুঝে থাকলে কমেন্ট করবা, অথবা 01820362212 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবা। মনে থাকবে, আশা করি তোমরা করবা। যদি কমেন্ট করো আমি উত্তরটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তোমাদের ক্লাস চলাকালীন আমি থাকবো, আমি কিন্তু ক্লাসরুমে থাকবো। তোমাদের ক্লাস চলাকালীন সময়ে অর্থাৎ যে টাইমটা দেওয়া হয়েছে এখানে সেই টাইমটার ভিতরে কিন্তু আমাকে ক্লাসরুমে তোমরা পাবা। তৎক্ষণাৎ কমেন্ট করে কিন্তু যে প্রশ্নটা করবো আমি তখনই তৎক্ষণাৎ তোমাদের সেই প্রশ্ন উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, আর যদি তোমার মনে হয় না আমি পরে জিজ্ঞেস করবো, কোনো সমস্যা নাই। কমেন্ট করতে তোমার যদি লজ্জা লেগে থাকে তাহলে তুমি আমাকে অবশ্যই ফোন করতে পারবা। ফোন নাম্বারটা তো আমি এখানে দিলাম, 01820362212 এই নাম্বারে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারো পরে যে কোনো সময়। ঠিক আছে? ঘুমানোর নির্দিষ্ট সময় হচ্ছে 10টা, সর্বোচ্চ 11টা। এরপরে মানে তোমার জেগে থাকার কোনো আর চান্স নেই। আমরা থাকছি কেন, আমাদের বিষয়টা হচ্ছে ভিন্ন। আমরা এখন মোটামুটি বড় হয়েছি বা ফ্যামিলি আছে বা আমাদের কাজ অনেক বেশি। হ্যাঁ, সে কারণে হয়তো আমাদেরকে কোনো না কোনোভাবে জেগে থাকতে হয়। ঠিক আছে? তোমাদের জন্য ক্লাস বানাতে হয়, তোমাদের জন্য কন্টেন্ট রেডি করতে হয়, এই সমস্ত কন্টেন্টগুলো এগুলো কিন্তু রাত জেগে করা। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখবে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের ইচ্ছাই সেটা, আমাদের আশাও সেটা, আমাদের প্রত্যাশাও সেটা। ঠিক আছে? ওকে,
তো নেক্সট ক্লাসে অর্থাৎ আগামী ক্লাসে আলোচনা হবে তোমাদের অষ্টম অধ্যায়, যেটা নগদান বই। এই অষ্টম অধ্যায়ের আলোচনা হবে। আমরা নগদান বই এবং এরপরে যে আছে সেটা হচ্ছে সম্ভবত রেওয়ামিল। নবম অধ্যায় হচ্ছে তোমাদের রেওয়ামিল। নগদান বই রেওয়ামিল পর্যন্ত আমরা করব। তোমাদের রেওয়ামিল পর্যন্ত বার্ষিক পরীক্ষায় রয়েছে। জাবেদা, খতিয়ান, রেওয়ামিল এই 3টা চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে, ওদিকে লেনদেন থেকে অঙ্ক আসবে এবং হিসাব থেকে অঙ্ক আসবে। ঠিক আছে, দুতরফা দাখিলা পদ্ধতি থেকে অঙ্ক আসবে। অঙ্কগুলো কীভাবে আসবে আমি সেটা পরবর্তীতে, অর্থাৎ আমি যদি রেওয়ামিলটা শেষ করে ফেলতে পারি, হ্যাঁ, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। কেননা সেখানে তোমাদের পুরোটাই থাকবে সিলেবাসে। জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, অর্থাৎ প্রথম লেনদেন চ্যাপ্টারটাও থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষায়, তোমাদের হিসাব চ্যাপ্টারটাও থাকবে এবং দুতরফা দাখিলা পদ্ধতিটাও থাকবে, প্লাস সাথে জাবেদা, খতিয়ান, নগদান বহি, রেওয়ামিল। তবে জাবেদা, খতিয়ান, নগদান বহি, রেওয়ামিল এই 4টার প্রতি বেশি গুরুত্ব দিবা। এই 4টার থেকেই বেশি অঙ্ক আসবে, এক কথায় শেষ, আমি বলে দিচ্ছি। আর হিসাব, লেনদেন, তারপর দুতরফা দাখিলা পদ্ধতি, এগুলোর মধ্যে থেকে সাপোর্টিং আসবে। ওই যে ক, খ, গ 3টা আছে, হয়তো কতে দিয়ে দিলাম লেনদেন থেকে একটা, খতে দিয়ে দিলাম মনে করো হিসাব থেকে একটা, গতে মনে করো নগদান বহি কিংবা জাবেদা কিংবা খতিয়ান বা রেওয়ামিল এই ধরনের কিছু আমি দিয়ে দিলাম। ওকে, তাহলে আগামী ক্লাসে আলোচনা হবে অষ্টম অধ্যায় নগদান বই। তোমরা ভালো করে দেখে আসবে, অর্থাৎ বইটা ভালো করে পড়ে আসবে এবং সেখান থেকেও আমি আলোচনা করবো অবশ্যই। বইয়ের আদলেই কিন্তু আমি আলোচনা করছি সবগুলো, এবং বইয়ের আদলেই কিন্তু আলোচনা চলবে। সুতরাং বইয়ের বিকল্প কোনো কিছু নাই। টেক্সট বইটা খুব ভালো করে দেখবা। ওই টেক্সট বইটা দেখে আসলে আমার যে আলোচনাটা থাকবে নেক্সট ক্লাসে নগদান বই সম্পর্কে, সেটা তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। বাড়ি কাজ হিসেবে তোমাদের জন্য থাকবে ফাহিম অ্যান্ড ব্রাদার্সের 2020 সালে জানুয়ারি মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। 2020 জানুয়ারি 5 নাহিদ অ্যান্ড ব্রাদার্সের নিকট প্রতি কেজি 50 টাকা দরে 2500 কেজি কাটারভোগ চাল বিক্রয়, কারবারি বাট্টা 5%, 4 নম্বর 103। দানা ব্রাদার্সের নিকট প্রতি টিন 1440 টাকা করে দরে 25 টিন সয়াবিন তেল বিক্রয়, কারবারি বাট্টা হচ্ছে 3%, 4 নম্বর 110। ঠিক আছে, এগুলোর থেকে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে, উত্তর করতে হবে। প্রশ্নগুলো হচ্ছে এরকম: নাহিদ অ্যান্ড ব্রাদার্সের নিকট নিট বিক্রয়ের নিকট যে নিট বিক্রয় সেটা পরিমাণ নির্ণয় করো। আসলে নিকটটা ওই যে বলা হয়েছে নিট বিক্রয় বের করার জন্য নাহিদ অ্যান্ড ব্রাদার্সের নিকট যে আমরা নিট বিক্রয় করেছি সেটা কত, নিট বিক্রয় কথাটা জেনে বলা হয়েছে। এখানে কারবারি বাট্টা রয়েছে, বুঝতে পারছো। কারবারি বাট্টা বাদ দিলে এই টোটাল টাকা থেকে, অর্থাৎ 50 টাকা করে 2500 গুণ করে যেটা হবে সেটার থেকে 5% যদি বাদ দিয়ে দিই আমরা, যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে নিট বিক্রয়। বলেই দিলাম আনসারটা। ঠিক আছে, ক্ষত হচ্ছে উপরোক্ত লেনদেনগুলির সাধারণ খতিয়ান উদ্ধৃত দেখাও। এই প্রতি লেনদেনগুলির সাধারণ খতিয়ান কি মনে আছে? এটা বিক্রয়ের লেনদেন এগুলা। তাহলে বিক্রয় এবং দেনাদার এই দুটো হচ্ছে সাধারণ খতিয়ান, আর সহকারী খতিয়ান হচ্ছে এই যে নাহিদ অ্যান্ড ব্রাদার্স, জামান ব্রাদার্স। ওকে, আমি একদম তৎক্ষণাৎ সেটা বলে দিলাম এবং আশা করছি তোমরা সেই অঙ্কটা খুব সহজভাবে করতে পারবে। একটা সহজ আমি অঙ্ক দিয়েছি, এখানে 2টো না 3টে বা 4টা লেনদেন থাকতে পারে। ঠিক আছে, এবার 2টো লেনদেন দিয়েও কিন্তু পরীক্ষা আসছে। এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, বোর্ডে কিন্তু এই ধরনের প্রশ্নই হয়, খেয়াল করি। তাহলে কিন্তু এটা চট্টগ্রাম বোর্ড 2015 সালে বা 17 বা 15 ধরনের আসছিল। যাই হোক, চট্টগ্রাম বোর্ডে আসছিল। সেক্ষেত্রে এই অঙ্কটা তোমরা করে নিয়ে আসবে এবং করে নিয়ে আসলে আমি বুঝবো তোমরা আসলেই খতিয়ানটা খুব ভালো মতো বুঝেছো। ঠিক আছে, খতিয়ানটা ভালো মতো বুঝেছো, এই সান্ত্বনাটা আমার থাকবে এবং আশা করছি তোমরা অঙ্কটা করে নিয়ে আসবে। করে নিয়ে আসলে বাড়ির কাজটাও হয়ে যাবে, পড়াটাও হয়ে যাবে। ওকে, এবং অবশ্যই পড়াতে খুব মনোযোগী হও। অনলাইন ক্লাসগুলো ঠিকমতো করো, অনলাইন ক্লাসগুলো ঠিকমতো দেখো। হ্যাঁ, আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অনলাইন ক্লাসগুলো ঠিকমতো দেখো, এই আশা থাকবে। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ লেটার।